আজ 19শে মার্চ আমরা বেরিয়ে পড়লাম এবং আগামীকাল 20শে মার্চ আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে কি গিফট পেলাম জানতে চাইলে শেষ অবধি সঙ্গে থাকুন। জন্মদিনে কাউকে ফাঁকি দেওয়া যাবে না বলে 2 দফায় পার্টি দিয়েই বেরোতে হয়েছে। আজকে সকাল হতে না হতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এখান থেকে গন্তব্যস্থল হচ্ছে 871.9 কিলোমিটার। বলুন তো এই বাঘ কোথায় দেখতে পেলাম, আর সাদা বাঘের সাথে আমাদের গন্তব্যস্থলের কি সম্পর্ক জানবার জন্য ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকুন। সাঁইথিয়া পেরিয়ে মোহাম্মদ বাজার ব্লকে পেট্রলনগরে আমরা দাঁড়িয়ে। পেট্রলনগর নামটাই বা কেন হলো, আর কি পাওয়া যায় এখানে? এই ছোট্ট গ্রামের সাথে ফ্রান্সের কি সম্পর্ক জানেন? এই ছোট্ট এই গ্রামের মাটি কোথায় যাচ্ছে জানেন? মাটি যাচ্ছে ফরাসি, মানে ফ্রান্স। এখান থেকে কম্প্যাক্ট তৈরি হয়, পাউডার। আমরা আজ সকাল 4টে মুর্শিদাবাদ থেকে গাড়ি নিয়ে বেরিয়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল হলো সঞ্জয় দুবরি ন্যাশনাল পার্ক। আজকে আমরা আসানসোল ধানবাদ ক্রস করে বেনারসে নাইট হোল্ড করব। এটা আমাদের ফার্স্ট হল্ট। আমরা অন আওয়ার ওয়ে টু সঞ্জয় দুবরি। আজকে আমরা বেনারসে গিয়ে হল্ট করব, কাল সকালে রওনা দেব সঞ্জয় দুবরির দিকে। আর এখন আমরা সাঁইথিয়া পেরিয়ে দাঁড়িয়ে আছি পেট্রলনগরে। পেট্রলনগর নাম হলো কেন শেয়ার করছি এক্ষুনি। এই অঞ্চলে অনেক খনিজ পদার্থ পাওয়া যায় আর চিনে মাটি, সেই জন্যে মাটির রংটা দেখবেন কিরকম সাদা সাদা। এই জায়গাটা এত উর্বর হওয়ার ফলে অনেক ব্যবসায়ী উদ্যোক্তা, যাকে আমরা এন্টারপ্রেনার বলি, এসে এখানে ব্যবসা শুরু করেছে এবং এইসব পরিকাঠামো তৈরি করার জন্য তারা আর্থিক সাহায্য পাচ্ছে প্যাটেল মেমোরিয়াল ফান্ড থেকে। সেই জন্যে এই জায়গাটার নাম হয়ে উঠেছে পেট্রলনগর। এখন বসন্তকাল, তাই আসানসোল ধানবাদ এবং রাস্তার দুধারে সঞ্জয় দুবরি অবধি পুরো পলাশের সমারোহ দেখলাম, চোখ জুড়িয়ে গেল। এখানে বলে রাখি বন্ধুরা, সঞ্জয় দুবরি ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশের একদম নর্থ ইস্ট সাইডে, মধ্যপ্রদেশের সিদ্ধি ডিস্ট্রিক্টের অন্তর্গত। পলাশের দেশ ক্রস করে আমরা ধানবাদ পৌঁছেছি। সকাল 4টে বেরিয়েছি। মোহাম্মদ বাজার পেরিয়ে আমরা NH10 ধরেছি। অবশেষে 13.5 ঘন্টা গাড়িতে চড়ার পরে আমরা বেনারসে 5:30টায় হাজির হলাম। আমরা ভোর 4টে রওনা দিয়েছিলাম আর 5:30টায় পৌঁছলাম। আর আমাদের মাঝখানে হাফ অ্যান আওয়ার লেগেছে ব্রেকফাস্ট খেতে, আর আরও 45 মিনিট লেগেছিল লাঞ্চ খেতে। সুতরাং বন্ধুরা বুঝতে পারছো যে আমরা কি ভালো এসেছি। আমাদের অ্যাকচুয়াল মানে জার্নিটা গাড়িতে আমরা ট্রাভেল করেছি হয়তো 13.25 ঘন্টা, আর বাকিটা খাবার টাইম। আমরা বিকেল 5:30টায় হোটেল মধুবন প্যালেসে এসে পৌঁছাই। এটা বেনারসে মেন সিটি সেন্টারের কাছেই, খুব সুন্দর জায়গা। ঘরগুলো খুব ভালো, পরে দেখাচ্ছি। একটা নাই থাকার পক্ষে খুবই ভালো হোটেল। হ্যাঁ, আমরা যে রুমটায় আছি সেটা 6000 ট্যারিফ। সিদ্ধার্থ আমরা ফিরে এসে একদিন নাইট হল্ট করবো, তার রিসেপশন সেটা বুকিং সেরে দিচ্ছে। ওটা কোথায় যায়নি হয়। এখন আমরা শাড়ি কিনতে চললাম। এসে কাশীচাঁদ ভান্ডারে আসবো না হয় গো। পৌঁছে গেছি আমরা কাশীচাঁদ ভান্ডারে। ভিড় দেখো, ফিল করছে লোক। अभी एक दीजिए ना भैया, 2 खुलने के बाद वापस एक पानी पूरी मेरे लिए। एक पानी का बोतल दिलवा देना।
Those have been to Kashi Chaat Bhandar, I'm sure your mouth is watering and you're feeling nostalgic. আমি ডায়াবেটিক বলে বড় সড়ো কেক চাইনি, আর আমরা তো দুজনে, সো জাস্ট আ পেস্ট্রি ওয়াজ গুড এনাফ। পরের দিন সকালে অর্থাৎ 20th মার্চ আজকে আমার জন্মদিন, আমরা রিল্যাক্স করে রয়ে শুয়ে ধোসা ব্রেকফাস্ট খেয়ে আমরা বেনারস থেকে সঞ্জয় দুবের দিকে রওনা হলাম। যাওয়ার পথে মাঝখানে একটা হল্ট দেবো, সেটা হচ্ছে রেওয়া। আমরা রেওয়া ফোর্ট দেখতে গিয়েছিলাম। রেওয়া ফোর্টের ইতিহাস ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু হয়। এই তথ্যটা কতটা সত্যি জানি না, তাও উইকিপিডিয়া পেলাম তাই বলছি। এই দুর্গটি ভগেলা রাজাদের তৈরি, যারা এখানে অনেক শতাব্দী ধরে রাজত্ব করেছিল। এটা ওনাদের বাসস্থান ছিল এবং ওনাদের ক্ষমতা কেন্দ্র। ভীমালদেব এই ভগেলা রাজবংশের প্রতিষ্ঠাতা এবং উনি ছিলেন এক ভগেলা প্রধানের ছেলে। ভগেলাদের উৎপত্তি হয়েছে গুজরাটের আনহিলওয়ারা থেকে এবং তারা হচ্ছে চালুকিয়াদের বংশধর। মহারাজ পুষ্পক সিং ও সিম্পলি পুষ্পক সিং, কারণ এখন তো আর টাইটেল নেই, ইজ দ্য প্রেজেন্ট ওনার অফ রেওয়া ফোর্ট। এটা পুষ্পক রাজের পিতা মহারাজ রঘুরাজ সিং এর স্ট্যাচু। পুষ্পরাজ সিং তো মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এর মিনিস্ট্রির একজন মিনিস্টার ছিলেন। ওনার কন্যা মোহেনা সিং একজন টেলিভিশন অ্যাক্ট্রেস এবং ওনার পুত্র দিবরাজ সিং একজন লেজিসলেটর। স্কুল আছে, পার্ট অফ দ্য ফোর্ট হ্যাজ বিন কনভার্টেড ইনটু আ স্কুল। আর এই গ্র্যান্ড ক্যানন, একটা ক্যানন আছে। হ্যাঁ, ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু বাইরেটা দেখাচ্ছি, খুব সুন্দর। আর এইখানে যত এক্সকাভেট করে পাওয়া গেছে সমস্ত সেইগুলো আছে। वो क्या है मंदिर? और ये पैलेस कौन निर्माण किया? মহারাজা বিক্রমাদিত্য। অ্যাকচুয়ালি দুর্গ নির্মাণের কাজটি মহারাজা বিক্রমাদিত্য কমপ্লিট করেন। এক্সকাভেট করে যা পাওয়া গেছে এখানে ডিসপ্লে আছে। ভেতরেও অনেক মূর্তি ছিল। These are the artifacts that were excavated and they are being displayed here, and they were excavated at the time of building the palace. ভারতের প্রথম সাদা বাঘ দেখা গিয়েছিল 1951 সালে। মহারাজ মার্তন সিং প্রথমবারের মতো মধ্যপ্রদেশের রেওয়া গ্রামের সংলগ্ন জঙ্গলে একটি সাদা বাঘ দেখতে পান। এই সাদা বাঘটা ছিল পুরুষ শাবক এবং তাকে গৃহপালিত করে তার নাম দেন মোহন। এখানে বলে রাখি বন্ধুরা, সাদা বাঘ বেঙ্গল টাইগারের রঙের বৈচিত্র্য এবং এটা বেঙ্গল টাইগারের আলাদা কোনো উপজাতি না। যেসব বেঙ্গল টাইগারের মধ্যে সাদা রিসেসিভ জিন থাকে, স্ট্রং থাকে, তাদের বাচ্চারা সব সাদা বাঘই হয়। এই কাচের বাক্সবন্দি করা সাদা বাঘটি হচ্ছে মোহন। মারা যাওয়ার পর তাকে স্টাফ করে রাখা হয়েছে। আর এইদিকে হচ্ছে মোহনের ছেলে। বম্বে চিড়িয়াখানায় পাঠানোর সময় পথে তার মৃত্যু হয়, তাকে আবার ফেরত এনে স্টাফ করে রাখা হয়েছে। প্রথমবার মোহনকে মেট করানো হয় একটা নর্মাল ইয়েলো টাইগারের সাথে, তার নাম বেগম, কিন্তু এই লিটারের সব বাচ্চাগুলো নর্মাল হয়েছিল। পরের বার মোহনকে মেট করানো হয় তারই এক কন্যার সাথে, যার মধ্যে সাদা রিসেসিভ জিন হয়তো স্ট্রং ছিল এবং পরের লিটার সব দুটো সাদা দুটো নর্মাল হয়েছিল। এইভাবে মোহনকে আরেকবার আরেকটা সাদা তারই কন্যার সাথে মেট করানো হয়েছিল এবং সেই লিটারেরও সব বাঘরা সাদা হয়েছিল। এবং মহারাজা এই সাদা বাঘ সারা পৃথিবীতে এক্সপোর্ট করেছেন। সমস্ত দেশে প্রেসিডেন্ট মহারাজাদের গিফট করেছেন বা বিক্রি করেছেন। এবং যত সাদা বাঘ দেখি পৃথিবীর সমস্ত চিড়িয়াখানা, তারা সবাই হচ্ছে ডিসেন্ডেন্টস অফ মোহন। পলাশ খাচ্ছে। হ্যাঁ, কিছুটা এগিয়ে গিয়ে আমরা রেওয়া নদী ক্রস করলাম। পলাশ, কি পলাশ, পলাশের সমারোহ। ওরে বাবা, কি পলাশ, যেদিকে চোখ যায় পলাশ পলাশ পলাশ। মারি
कहाँ जा रहा है आप? এখানে বন্ধুরা জানিয়ে রাখি সঞ্জয় দুবরি টাইগার রিজার্ভের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে বেহওয়ারি। এটা অ্যাপ্রক্সিমেটলি 28 কিলোমিটার ফ্রম চামড়াডোল, টিকিট কাউন্টার অফ সঞ্জয় দুবরি ন্যাশনাল পার্ক। জনপ্রিয় পাসলি রিসর্ট হচ্ছে মোটে 32 কিলোমিটার বেহওয়ারি রেলওয়ে স্টেশন থেকে। এবার বলি নিকটবর্তী এয়ারপোর্টের কথা, যেটা হচ্ছে প্রয়াগরাজ্য 280 কিলোমিটার, জব্বলপুর 270 কিলোমিটার আর বারাণসী হচ্ছে 275 কিলোমিটার দূরত্বে। সেই জন্যে বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে কেন আমাদের মুর্শিদাবাদ থেকে এলে বারাণসীতে নামতে হতো এবং সেখানে নাইট হল করতে হতো, পরের দিন আবার গাড়ি ভাড়া করে আসতে হতো। সেই জন্য আমরা পুরোটাই নিজেদের গাড়ি নিয়ে মুর্শিদাবাদ থেকে গেছি। কেন মুর্শিদাবাদ? মুর্শিদাবাদে আমরা মাঝে মাঝে থাকি, ওখানে আমাদের বাড়ি আছে। কলকাতা এয়ারপোর্ট থেকে গেলেও নয় বারাণসী নয় জব্বলপুরে নামতে হতো। লঘাট wardrobe, bathroom, মিনি বার, চা ও কফি করার ব্যবস্থা রয়েছে। রিসর্টের পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে বানস নদী এবং কটেজ থেকে সেটাই দেখা যাচ্ছে। এটা আমাদের কটেজের মেন এন্ট্রান্স, বাইরে যাওয়ার পর, এবং এখন রিসেপশনের সামনে চলে এসেছি। এখানে হাতে অনেক সময় নিয়ে আসা উচিত বন্ধুরা। এখানে জঙ্গল সাফারি ছাড়াও অনেক অনেক অ্যাক্টিভিটি আছে, অনেক সুন্দর সুন্দর আশেপাশে দেখার জায়গা আছে। এখানে ট্রেকিং ও বার্ডিং এরও ব্যবস্থা আছে। গেট দিয়ে ঢুকে বাঁ দিকে রিসেপশন এবং রিসেপশনের ভেতরে লাউঞ্জে অনেক সাদা বাঘের ছবি আছে। বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না কিন্তু। আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি। আমরা যা অর্ডার করতাম অথরিটি আমাদের তাই রান্না করে দিত, তো আমরা খুব কম মশলাওয়ালা খাবার খেতে চাইতাম এবং একটা ডাল, একটা ভাজা এইসবই খেতাম, বেশি ঝোল ঝাল আমরা অর্ডার করতাম না। We used to have very light food despite the fact that all our meals were inclusive in the package. আমরা বিকেলবেলা রিসর্টটা একটু এক্সপ্লোর করতে চললাম এবং তারই সাথে দেখলাম একটা বোটম্যান দাঁড়িয়ে আছে বানস নদীতে। আমরা তারই সোয়ারি হলাম। কর্মোরেন্ট, ये কর্মোরেন্ট? হ্যাঁ। ওপরে টিয়া পাখি ডাকছে ভীষণ ভাবে। বানস নদীর উপর এক অপূর্ব সানসেট উপভোগ করলাম।
ভ্রমণ করতে করতে কিছু কমন বার্ডস যেরকম কিংফিশার, কর্মোরান্স ছাড়াও আমরা দুটো রুডিশাল ডাক দেখলাম। এরা এখনও তার নিজের দেশে ফেরত যায়নি, কারণ এখানে এখনও একটু ঠান্ডা ঠান্ডা। দেখলেন না আজকে সকালবেলা আমি একটা হালকা সোয়েটারের মতন পরেছিলাম। নদীর মাঝখানে জল নেই, হেঁটে হেঁটে টানছে, বোটটা আটকে গেছে বালির মধ্যে, হেঁটে হেঁটে টেনে নিয়ে যাচ্ছে, এদিকে দ্বীপ আছে সেদিকে। ভিডিওটা দেখে কি বন্ধুরা যেতে ইচ্ছা করছে? তাহলে চলুন কাল সকালে সাফারিতে কি হলো দেখবেন। পরের পর্বে নেক্সট এপিসোডে টাইগার সাফারি দেখাবো। दुबली जगह का